আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি লাকি ভালোই আছি এবং আশা করি তোমরাও সবাই ভালো আছো। কোয়ারেন্টাইনে সবাই এখন গৃহবন্দী, সবারই অনেকেরই সময় কাটছেই না। আর তোমরা তো জানো আমি লাকি মুক্ত পাখির মতো, প্রায় ছুটে ছুটে যেতাম বাইরে, অনেক বেশি ঘুরে বেড়াতাম। তাই ঘরের মধ্যে বন্দি থাকা জীবনটা আমার জন্য একটু কষ্টকরই। এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক সবজি। আসলে আমার বাসার সবাই, আমার বাচ্চারা, আমার উনি সবজি খেতে খুবই পছন্দ করে। এত এত সবজি দেখে হয়তো অনেকেই ভাবছো কিভাবে এত সবজি এই সময় পেয়েছি। আসলে আমাদের বাংলাদেশে এখন খাবারের তেমন কোনোই অভাব নেই। আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, আবার অনেকের কাছেই ভালো লাগবে। তবে ভাবছিলাম এই কথাগুলো অনেক আগেই তোমাদেরকে বলবো, তাই বলছি। সেটি হচ্ছে, অনেকেই বলে বাংলাদেশের মানুষ এই সেই। আসলে বাংলাদেশের মানুষের অনেক দোষ হলেও বাংলাদেশের মানুষের কিন্তু অনেক গুণ। হ্যাঁ, বাংলাদেশের মানুষগুলো সচেতন নয়, কিন্তু মানবতার ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে, আমাদের বাঙালি জাতিকে আমি অবশ্যই এক নম্বরে রাখব। তার কারণ হচ্ছে, যখন নাকি সারা দেশে মহামারীর আতঙ্কে সবাই বাজার করে ঘর টুইটুম্বুর করে রেখেছে, সেই দিকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ সেটা একদমই করেনি। বরং যারা নাকি 1 মাসের বাজার করে তারা শুধু 1 মাসের বাজার করে রেখেছে, এছাড়া এক্সট্রা কোনো বাজার করে ঘর ভরপুর করে রাখেনি। আর তার ফল হিসাবে আমরা পাচ্ছি এখন বাজারে সব কিছুই পর্যাপ্ত পরিমাণ। বাংলাদেশের সরকারের অনেক দোষ, কিন্তু বাংলাদেশের সরকারের কিছু কিছু পদক্ষেপ সত্যি খুবই প্রশংসনীয়। তার মধ্যে একটি হচ্ছে বাজার মনিটরিং করা। প্রতিটা বাজারেই প্রায় 1-2 দিন পর পরই দেখা যায় ম্যাজিস্ট্রেট, যেন দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে। আমরা যাই কিনছি যাই খাচ্ছি, খাবারের দামগুলো কিন্তু তেমন একটা বাড়তে না। আমি গর্বিত কারণ আমি বাংলাদেশি, আমি গর্বিত কারণ আমি বাঙালি, আমি গর্বিত কারণ আমি বাংলাদেশে থাকি। আর এর কারণ হচ্ছে, বাংলাদেশের মানুষ আমরা হয়তো সচেতন না, কিন্তু মানবতা আমাদের মধ্যে অনেক বেশি। আমরা নিজেদের আগে অন্যের চিন্তাটা সবসময় করি। তার প্রমাণ আমাদের দেশের খাদ্যের পর্যাপ্ত পরিমাণ পাওয়াটাই। আর কোনো কিছুরই দাম তেমন একটা বাড়েনি, সব কিছু আমরা লিমিটেড দামেই পাচ্ছি। যাই হোক, এগুলো আনার পর সবজি টবজি গুছিয়ে আমি চলে যাই বিকেলবেলায় ছাদে, কারণ সারাদিন ঘরে গৃহবন্দী জীবনটা আসলে ভালো লাগে না। ছাদে গেলে ভালো লাগে সবার সাথে খেলাধুলা করতে। আমরা ছাদে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ছাদে যাচ্ছি। আসলে আমাদের জীবনের চলার পথে প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে এখন ছাদে যাওয়া বিকেলবেলা। আসরের নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে উনিও যায়, ওনাকে নিয়েও আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আমরা অনেক মজা করি। সেখানে গিয়ে আমরা ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, সাইকেল চালাই। আসলে ছাদে সবাই যায়, বিল্ডিংয়ে যারা যারা আছে সবাই আমরা ছাদে যাই। তবে আমার কাছে ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে। এই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু আমার খুবই ভক্ত। বাসায় যদি খুবই দুষ্টুমি করে, কারো কথা নাও শুনে, কিন্তু আমার কথা যেটা বলবো সেটাই শুনবে। আসলে বাচ্চারা সহজ সরল শান্ত, বলা যায় হ্যাঁ দুষ্ট, কিন্তু ওদের মধ্যে কোনো জটিলতা, কোনো কুটিলতা কিছুই নেই। তাই ওদের সাথে সময় কাটাতেই ভালো লাগে। ছাদের একপাশে যখন ভাবিরা গল্পগুজবে ব্যস্ত, আমি লাখি তখন ওদের সাথে খেলাধুলায় ব্যস্ত। এই জন্যই আসলে আমি ছোটবেলাটা খুব একটা মিস করি না। ওদের সাথে আমি আমার ছোটবেলাটাকে আবার নতুন করে উপভোগ করি।
ওরা কখনো সাইকেল খেলে, কখনো ব্যাডমিন্টন খেলে, কখনো বা ক্রিকেট খেলে, কখনো বা দৌড়াদৌড়ি খেলে। আর আমি তো আছি ওদের সাথে খেলার জন্য। দেখো ওদের সাইকেলিং কত এনজয় করে ওরা চালায়। অন্যান্য খেলা থেকে সাইকেলিংটা আমার খুবই প্রিয়। ছোটবেলায় আমার 2টি সাইকেল ছিল। ছোটবেলায় মানে কি 6-7-এ যখন পড়ি তখন আমি অনেক বেশি সাইকেল চালাতাম। 2টির মধ্যে এক একবার এক একটা ঘুরে ফিরে চালাতাম। এখন ছাদে গিয়ে ওদের সাথে সাইকেল চালাই। ভালোই লাগে সত্যি। বাচ্চারা দেখে তো অবাক, আরে আন্টি আপনিও সাইকেল চালাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন। আসলে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে মিশে যেতে পারলে অনেক বেশি মজা করা যায়। তারাও খুশি, আমিও খুশি। ব্যাট কোথায়, মন কোথায়, আর মনের বল কোথায়? ইটস ব্যাট শট। না হইছে হইছে, দেখি মন এখন বোলিং করবে। ইয়ে, পারেনি। মাগরিবের নামাজের পর একটু বাইরে গেলাম। আসলে অনেক দিন ধরে বাসায় বন্দি, ভালো লাগছিল না। তবে বাইরে যাওয়ার 2টি কারণ ছিল। একটি হলো আমার আশেপাশে কিছু দরিদ্র মানুষ আছে। উনি যখনই কাউকে হেল্প করেন তখনই আগে আমাকে জিজ্ঞেস করেন যে আমার কেউ আছে কিনা দেয়ার মতো। আর তোমরা তো জানো আমি সিলেটি বউ, ঢাকাইয়া মাইয়া। সিলেটে আমার তেমন কোনো আত্মীয় স্বজনই নেই। তাই যদি কাউকে সাহায্য সহযোগিতা করতে হয় এখানে আশেপাশের কিছু মানুষ রয়েছে, তাদেরকেই করি। সেই জন্যই আসলে বাইরে যাওয়া এবং সাথে ফ্রিতে রোডটা দেখা। দেখতে পাচ্ছ চারিদিকে কেমন নীরবতা, দোকানপাট সব বন্ধ। এখন কিন্তু সন্ধ্যা, তেমন একটা রাতও না, কিন্তু নীরবতায় ঢেকে গিয়েছে পুরো সিলেট শহর। একটু আগে দেখতে পেলে আমার হাত। আসলে আমার হাতটি দেখানোর কারণ হচ্ছে অনেকে তোমরা ভাববে আমার উনি এই ভিডিও করেছে। আসলে আমি ওনার সাথে ছিলাম, তাই ভাবলাম আমি তোমাদেরকে একটু হাই হ্যালো করে নেই। তোমরা যারা নাকি আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। যদিও এখন তেমন একটা ভিডিও আমার দেয়া হয় না, আসলে ভয়েস দিতে ইচ্ছে করে না, ভিডিও এডিটিং করতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না। ইউটিউবের মধ্যে যতক্ষণ থাকি তখন একটু সবার সাথে দুষ্টুমি করে হাসি খুশি থাকি, কিন্তু এছাড়া বাসায় বেশিরভাগ সময় মনটা খুব খারাপ থাকে। মনের মধ্যে একটা আতঙ্ক থাকে, কেমন জানি একটা ভয় ভয়। সারা বিশ্বে কেমন জানি একটা অন্ধকার ছেয়ে গিয়েছে। আল্লাহর কাছে সারাক্ষণ মাপ চাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে হেফাজত করে দাও, কারণ আল্লাহ ছাড়া এখন রক্ষা করার মতো আর কেউই নেই। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহর রহমত এবং মাগফিরাতের কাছে আমাদের পাপ তুচ্ছ। হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাকে রিকশায় দেখে অনেকেই ভাবছো আরে আরে এই লকডাউনের সময় লাকি আপু রিকশা ভ্রমণে বের হয়ে গিয়েছে। না, আসলে আমি রিকশা ভ্রমণে বের হইনি। আমাদের খুব প্রয়োজনীয় একটা কাজ ছিল, সেটার জন্য বের হয়েছি। আর সেটা হচ্ছে রাজশাহী থেকে আমাদের জন্য মধু আনানো হয়েছে। আমার উনি আবার যেটাই নেবেন খাঁটি জিনিস নিতে চান। তোমরা তো জানো সামনে লিচুর সিজন আসছে, আর লিচুর সিজনে কিন্তু খাঁটি মধু পাওয়া যায় রাজশাহীতে। তো উনি সেখানে অর্ডার করেছিলেন প্রায় 6 কেজি মধু। সেই মধু আনতেই আমরা বের হয়েছিলাম, আমি আর আমার উনি। আমার এই ভিডিওটি 2 দিন আগের ভিডিও। কালকে থেকে কিন্তু বাংলাদেশে অঘোষিত লকডাউন কার্যকর করা হয়েছে। এখন অতি প্রয়োজন ছাড়া কেউ যদি বাইরে বের হয় তাহলে সেনাবাহিনী, পুলিশ কঠোরভাবে তার নিয়ন্ত্রণ করে। এই যে দেখতে পাচ্ছ
এগুলো হচ্ছে মধু। এগুলোই হচ্ছে রাজশাহী থেকে আমারুনির আনানো মধু। এখানে এক একটা বোতলে 2 লিটার করে। টোটাল এখানে 6 লিটার মধু রয়েছে। রাজশাহী থেকে আনা এগুলো হচ্ছে লিচির যে মধু রয়েছে সেই মধু। মধু কিন্তু অনেক ধরনের হয়। এটা হচ্ছে লিচুর মধু, সরিষার মধু হয়, আরও কয়েক রকম মধু হয়। অনেকেই নিশ্চয়ই তোমরা জানো। আমার ঘরে প্রচুর মধু লাগে, কারণ আমার বাচ্চাদেরকে রেগুলার মধু খাওয়াই এবং আমার উনিও রেগুলার খান। তবে আমি মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার উনি নাছোড়বান্দা। নিজে খেয়ে এবং আমাকেও খাইয়ে দিয়েছেন। সত্যি অরিজিনাল মধু অরিজিনালি খেতে খুবই ইয়াম্মি আর খুবই টেস্টি ছিল। অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। এবার আমার যাওয়ার সময় চলে এসেছে। তোমরা সবাই যে যেখানে আছো সেখানেই সাবধানে থাকবে এবং ভালো থাকবে। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার কিছুই রাখবো না। সবার সাথে মিলেমিশে চলবো। ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। নিজেও ভালো থাকবো, অন্যকেও ভালো থাকতে দিবেও। আল্লাহ হাফেজ।